ক্রিকেট বিশ্বের মোড়ল, এটা যদি কোনো বাচ্চাকেও জিজ্ঞাসা করা হয় সেও অবাধ গতিতে বলে দিবে সেটি আর কেউ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তারা ব্যাটিংয়ে এতটাই শক্তিশালী এবং বর্তমানে আর্থিকভাবে তাদের ক্রিকেট বোর্ড এতটাই পরাক্রমশালী যে বিশ্বের কোনো ক্রিকেট বোর্ডই তাদের সাথে এই যুদ্ধে পারতেছে না। এবং ক্রিকেটারদের যে ফেস ভ্যালু বলতেছি, মনে করেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, ঋষভ পান্ত, এই যে ফেসগুলো আছে যে ক্রিকেট অ্যাম্বাসেডর বর্তমানে সারা বিশ্বে তারা জনপ্রিয়। এখন এই টিমটাকে যদি কোনো কারণে বাটিতে কেউ পিষে ফেলে তাহলে বুঝতে পারেন বিশ্বে কি হচ্ছে আজকাল। এমন ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের সাথে সাম্প্রতিক সিরিজ। এখন এরকম ঘটনা সম্ভবত ইন্ডিয়া অনেক বছর পরে ফেস করেছে। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড এই সিরিজের প্রথম ম্যাচটি ব্যাঙ্গালোরেতে অনুষ্ঠিত হয়। আমরা জানি আইপিএল খেলা আমরা সচরাচর দেখি যে খুবই ব্যাটিং উইকেট হয়ে থাকে, এখানে অনেক রান হয়। তো সচরাচরে আমরা যারা ক্রিকেট প্রেমী, যারা আমরা ক্রিকেট খেলা দেখি, তা আমরা তো আশা করেছিলাম যে এখানে রান ফেস্টিভ হবে। কিন্তু কি হয়েছে, প্রথম দিন খেলার মাঠে বৃষ্টি, অনিবার্যত কারণবশত ওই দিন কোনো খেলা হয়নি। পরের দিন মাঠে খেলা গড়ায়, ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে 46 রানে তারা অল আউট হয়ে যায়, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত ছাড়াও অন্যান্য যে ব্যাটসম্যানগুলো মোটামুটি পাইপলাইনে ছিল সবগুলোই খেলেছে। 46 রানের যে লজ্জাজনক অল আউট, তা কিন্তু আমাদের ক্রিকেট বিশ্ব দেখে পুরাই হতবাক হয়ে যায়। এর আগেও একবার 2-3 বছর আগে সম্ভবত কোন এক বাইরের দেশে 36 রানে ইন্ডিয়া অল আউট হয়ে যায়, এরপর 46 রান। এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 46 রানে আউট হয়ে যাওয়ার পর সবাই ক্রিকেটিং বিশ্ব হতবাক হয়ে পড়ে, ঘরের মাটিতে তারা কি করল। এক্সকিউজ ছিল যে বৃষ্টির কারণে সুইং পিচ হয়ে যায়, যাতে নিউজিল্যান্ডের পেস বলাররা খুবই সহায়তা পেতে থাকে। গেল এটার একটা বাহানা দিয়ে তারা প্রথম টেস্ট কোনো মতে হেরে গেল। দ্বিতীয় টেস্টে ভারত কি করলো, চিন্তা করলো এবার যেহেতু আমরা পেস অ্যাটাক দিয়ে পারলাম না, আমরা স্পিনে চলে যাই। আমাদের কাছে যেহেতু রবি অশ্বিন আছে, আমাদের কাছে যখন ওয়াশিংটন সুন্দর আছে, আমাদের কাছে রবীন্দ্র জাদেজা আছে, আমরা স্পিন উইকেট করে ফেলি। তো স্পিন উইকেট করতে যেয়ে কি হলো, ওই ম্যাচে আউট অফ দ্য বক্স থেকে বেরিয়ে আসলো স্যান্টনার, সে নিয়ে ফেললো 13টি উইকেট। একটা বলার যদি 13টা উইকেট নিয়ে ফেলে একটি ম্যাচে, 2 ইনিংসে 7 এবং 6 এইভাবে যদি উইকেট নেয়, তাহলে তো বুঝতেই পারেন যে প্রতিপক্ষ দলের কি হবে। এই ম্যাচও ভারতের লজ্জাজনক হার। পরবর্তী টেস্ট ম্যাচ শুরু হয় মুম্বাইতে। তো এখন হচ্ছে ইজ্জত বাঁচানোর লড়াই। কেন বললাম, কারণ হোয়াইট ওয়াশ তো হওয়া যাবে না। 2-0 তো আগেই তারা অলরেডি সিরিজটা হেরে ফেলেছে। এখন তাদেরকে অন্তত একটা টেস্ট ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ থেকে বাঁচাতে হবে। মুম্বাইয়ের মাঠে আমরা কিন্তু জানি যে ব্যাটিং পিচ হয়ে থাকে, কিন্তু ভারত কি করলো, আবারও একই ভুল করলো। একটা কথা আছে না যে আপনি যদি অন্য কারোর জন্য গর্ত করেন, আপনি সেই গর্তে নিজেই পড়ে যাবেন। ঠিক সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো মুম্বাইতেও ভারতকে 23 রানের একটি লজ্জাজনক হার উপহার দেয় নিউজিল্যান্ড। এই ঘটনার প্রেক্ষিতে কি দাঁড়ালো, ভারত 3-0-তে সিরিজ হারলো এবং হোয়াইট ওয়াশের একটি লজ্জাজনক মুকুট রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং সম্পূর্ণ দল মুকুটটা তারা সবাই মাথায় পরে নিল। এখন গৌতম গম্ভীর আসার পর ইন্ডিয়ান ক্রিকেটে কি কি হলো সেটা একবার একটু যদি আমরা দেখি। 27 বছর পর ইন্ডিয়া কোনো বাইলেটারাল সিরিজে হারলো, তাও শ্রীলঙ্কার বিরুদ্ধে। 36 বছর পর নিউজিল্যান্ডের কাছে হার। 12 বছর পর এবং 18টি হোম সিরিজের পর ইন্ডিয়া কোনো সিরিজ দেশের মাটিতে হারলো নিউজিল্যান্ডের কাছে। এবং সম্ভবত 130 বছরের একটি রেকর্ড বোধহয় আছে তাদের, যে ইন্ডিয়া কোনো সময় ইন্ডিয়ার মাটিতে 3 সিরিজের কোনো ম্যাচ তারা হোয়াইট ওয়াশ হয়নি। গৌতম গম্ভীরের যে আবর্তনের ফলে যে আমরা যে মনে করেছিলাম যে কেকেআরকে তারা যেভাবে একটা চ্যাম্পিয়ন্স দলে পরিণত করেছিল, কিন্তু সেটা কিন্তু হয়ে উঠলো না। একটা ক্লাবের টিম আর একটা আন্তর্জাতিক টিম যে অনেক বড় তফাৎ, গৌতম গম্ভীর হয়তোবা সেটা বুঝতেই পারেনি। এখন গৌতম গম্ভীর কিন্তু কেকেআর থেকে তার অনেকগুলো স্টাফ নিয়ে এসেছে। আমার যেটা মনে হচ্ছে দেখে, যেন এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম নয়, এটা কেকেআর একটা এক্সটেন্ডেড ভার্সন, যে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্সের একটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে গৌতম গম্ভীর এখানে রূপান্তর করতে চাইছেন। মানে কোচিং স্টাফগুলোকে ওইভাবেই উনি বুঝাতে চাইছেন। এখন পরবর্তী খেলা আছে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার সাথে,
এখানে বোধহয় 5 ম্যাচের সিরিজ হবে। তো ওই ম্যাচে কি ধরনের পরিবর্তন আসতে পারে, কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলির যদি আপনার ট্র্যাক রেকর্ডগুলো আপনি দেখেন, তাহলে আপনার বিরাট কোহলি এবং রোহিত শর্মার ট্র্যাক রেকর্ডগুলো যদি দেখেন, 10 ইনিংসে বিরাট কোহলির রান 192 এবং রোহিত শর্মার রান হচ্ছে 133। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই দুটা ব্যাটসম্যানের রানের কি পরিমাণ জড়তা চলতেছে। এই ধরনের ভারী ওয়েট ব্যাটসম্যানগুলো যদি রান না পায়, 10 ইনিংসে যদি একটা ব্যাটসম্যান 192 রান, একটা ব্যাটসম্যান 133 রান হয়, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে এই নতুন যে ইয়াং প্লেয়ার আছে জাসুসি জাসাল, এই সিরিজে আসার আগে সম্ভবত সে 2টি টেস্ট ম্যাচ খেলেছিল। সরফরাজ খান প্রথম টেস্টে সে 150, পরের দুটাতে তার জঘন্য পারফরমেন্স। আমরা যদি এই সিরিজের মোস্ট রান গেটার্সদের সংখ্যাটা দেখি, তাহলে ঋষভ পান্ত আছে সবার 1 নম্বরে, এরপর রাচিন রবীন্দ্রা, উইল ইয়ং এবং ডেভিড কনওয়ে। আমরা যদি এই ভারত এবং নিউজিল্যান্ডের এই টেস্ট সিরিজের টপ স্কোরারগুলোকে দেখি, ভারত এবং নিউজিল্যান্ডের যে টেস্ট সিরিজটি সমাপ্ত হলো, এই সিরিজের যদি আমরা সবচাইতে বেশি রান গেটারদের দেখি, তাহলে সবার আগে ঋষভ পান্ত আছেন, দ্বিতীয় নম্বরে রাচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে, উইলিয়াম, 3 জন আছেন পরপর আছেন নিউজিল্যান্ডের। সর্বপ্রথম ঋষভ পান্ত এবং 5 নম্বরে সম্ভবত জাসপ্রীত জায়সওয়াল আছেন। কিন্তু বড় বড় প্লেয়ারদের, বিগ ফিশদের রান না আসা, যেমন বিরাট কোহলি ফ্লপ, এখানে রবীন্দ্র জাদেজা ফ্লপ, তারপর রোহিত শর্মার রান নেই। তো রোহিত শর্মার যে ধরনের শট খেলে আউট হয়েছে, এখানে এভাবে সিলি শট খেলে আউট হওয়াটা মোটেই মানানসই না। বিসিসিআই সম্ভবত হার্ড কল নিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে। কি হতে পারে সেটা আসলে এখন বলা যাচ্ছে না, কিছুদিন পরে হয়তো বা আমরা সে সম্পর্কে আপডেট আপনাদেরকে দিতে পারবো। 3টা টেস্ট এখানে অনুষ্ঠিত হলো। প্রথম টেস্টে 46 রানে অল আউট হয়ে তারা হেরে গেল। দ্বিতীয় টেস্টে সেন্টনার একাই 13টা উইকেট নিয়ে নিল। তৃতীয় টেস্টে আজিজ প্যাটেল 11টা উইকেট নিয়ে নিল। তা আপনি চিন্তা করতে পারেন যে এখানে তৃতীয় টেস্টের কথা যদি বলতে হয়, 20 থেকে 21 জন প্লেয়ার তারা 15টা বলের কম খেলে আউট হয়েছেন। 40 উইকেটের মাঝখানে 21 জন যদি 15টা বল খেলতে না পারে, তাহলে ওই পিচকে কোন ধরনের রেটিং দেওয়া যায়? ভারত চিন্তা করেছিল আমাদের কাছে রবি অশ্বিন আছে, আমাদের কাছে রবীন্দ্র জাদেজা আছে, আমাদের কাছে কুলদীপ যাদব আছে, আমাদের কাছে ওয়াশিংটন সুন্দর আছে, তো আমরা স্পিনে তাদেরকে ধরাশায়ী করে দিব। কিন্তু কি হলো, ওই যে বললাম, পণ্যের জন্য যখন আপনি গর্ত করবেন, সেই গর্তটা আপনাকে করতে হবে। তো আজিজ প্যাটেলের কাছে আপনি পড়ে গেলেন, মিচেল স্যান্টনারের কাছে আপনি গর্তে পড়ে গেলেন। যদিও তারা ক্রিকেটিং বিশ্বে এত নামি দামি কোনো বলার না। এর আগে ভারতের যখন ব্যাটিং লাইন আপ ছিল, ওই লাইন আপে কারা কারা ছিল আপনি দেখেন, অন্তত 6 জন প্রপার ব্যাটসম্যান ছিল। ডিফেন্সিভ বলেন, অ্যাটাকিং বলেন, সব ধরনের ব্যাটসম্যানের মিক্সিংয়ে একটা টিম সংগঠিত হয়। আগের জেনারেশনে যদি আমরা দেখি, তাহলে আপনি দেখতে পাবেন ওইখানে ছিল বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, 1 ডাউনে দ্য ওয়াল রাহুল দ্রাবিড়, 2 ডাউনে আমরা সবাই জানি যে সচিন টেন্ডুলকার, 3 ডাউনে কলকাতার দাদা প্রিন্স অফ কলকাতা, ক্যাপ্টেন অফ ইন্ডিয়া যাকে বলা হয়, যে ক্রিকেটের যে পরিবর্তন নিয়ে এসেছে, সৌরভ গাঙ্গুলি। 6 নম্বরে ভিভিএস লক্ষ্মণ। তো এই 6 জন কিন্তু ফিক্সড ছিল। 7 নম্বরে উইকেট নাম্বার ব্যাটার হিসেবে অনেকদিন মহেন্দ্র সিং ধোনি খেললো। এর আগে পার্থিব প্যাটেল খেলেছে 7 নম্বরে। তো 7 নম্বরটা মোটামুটি একটু সুইচ করেছে, কিন্তু 6 জন কিন্তু মোটামুটি ফিক্সড ছিল অনেক দিন। তো ভারতের এই যে সময়টা ছিল, এটা ছিল টেস্ট ক্রিকেটের গোল্ডেন পিরিয়ড। এই পিরিয়ডের পরে যে নেক্সট জেনারেশন টি-20 যুগে এসে তারা যেভাবে ক্রিকেটটাকে মানে বেসবল আকারে খেলতেছে ইদানিং, এইটা মানে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করে দিতেছে। যদিও মানে আপনি দ্রুত রান করতে পারতেছেন, কিন্তু আপনার দ্রুত ম্যাচও হেরে যাচ্ছেন। আপনি চিন্তা করেন, প্রত্যেকটা ম্যাচই 3 দিন 4 দিন আপনি হেরে যাচ্ছেন। দ্বিতীয় ম্যাচটি ছাড়া মনে হয় প্রত্যেকটা ম্যাচই আপনি 3 দিনের মাঝখানে সমাপ্ত। এটা কিন্তু ব্রডকাস্টারদের লস। আমরা যারা ক্রিকেট ভিউয়ার, আমরা যারা ক্রিকেট প্রেমী, আমরা যারা খেলা দেখি, আমাদের কাছেও সেটা দুঃখজনক। কারণ আমরা চাই যে 5 দিনে একটা খেলা চলে। এখানে যদি 2 দিনে বা 2.5 দিনে বা 2.25 দিনে যদি একটা খেলা শেষ হয়ে যায়, তাহলে এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এখন গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে তো ওই ধরনের কোনো আমরা জিনিস দেখি নাই, কিন্তু গৌতম গম্ভীর যে ধরনের কোচিং দিয়েছেন এই আইপিএল দলগুলোতে, কিন্তু বর্তমানে এসে যে কোন ধরনের পারফরমেন্স তিনি দিচ্ছেন এবং কোন ধরনের টিম তিনি নির্বাচন করতে চাচ্ছেন এবং কোন ধরনের গেম প্ল্যান উনি করতে চাচ্ছেন, কতদিন স্থায়িত্ব হতে পারবে তার এই কোচিং, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। কারণ এতগুলো ফেলোর শুধুমাত্র তার আমলেই এসেছে। ওনার আগে যে কোচ ছিল রাহুল দ্রাবিড়, এত ফেলোর ছিল না। এর আগে যিনি কোচ ছিলেন, খুবই ভালো কোচ, আমার খুব পছন্দের রবি শাস্ত্রী, খুবই ট্যালেন্টেড
কোচ ছিলেন, তারা আমল কিন্তু এত ধরনের ইন্ডিয়ার এত ধরাশায়ী ক্রিকেট বিশ্ব দেখেনি। তো এত পরাক্রমশালী, এত ধনী ক্রিকেট বোর্ড, যেখানে এত ফেসিলিটি আছে, তারপরও দেখেন ক্রিকেট কোন এক পর্যায়ে চলে গেছে। তো আজকে বলতেই হয় যে ক্রিকেটকে আপনাকে সময় দিতেই হবে। ইন্ডিয়ান ক্রিকেটের আজকের যেই অবস্থা, সেটার জন্য বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা বলতেছেন 5 দিনের ক্রিকেটে আপনাকে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ইন্ডিয়ার কজন প্লেয়ার বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলেন? মুস্তাক ট্রফি আছে, তাদের আরও বিভিন্ন ধরনের ট্রফি আছে যেগুলা 5 দিনের হয়ে থাকে, তারা কেউই বর্তমানে খেলে না। তো এটা হচ্ছে একটা মূল কারণ। ভারত 75% খেলাই খেলে হোয়াইট বল, আর 25% খেলা খেলে হচ্ছে রেড বল। এই কারণে 75% যে অ্যাগ্রেসিভনেস, সেই খেলাটি চলে আসে তাদের টেস্ট ক্রিকেটেও। কিন্তু টেস্ট ক্রিকেটের মানে অ্যাগ্রেসিভনেসটা আপনি সবসময় দেখাতে পারবেন না। 5 দিনের খেলা, একটা সেশন খুবই গুরুত্বপূর্ণ। সেশন বাই সেশন আমরা যদি গ্রেটেস্ট অফ অল টাইম কোনো মানে টেস্ট ক্রিকেট বলে থাকি, কোনো সিরিজ বলে থাকি, তাহলে আমাদের বলতে হবে 2005 সালের যে অ্যাশেজ সিরিজটি হয়েছিল, ওই সিরিজের যে খেলা হয়েছিল, মনে হয় না আমাদের সমবয়সী যারা খেলা দেখেছে ওই সিরিজটা, বা আমাদের থেকে সিনিয়র বা আমাদের থেকে জুনিয়র, টেস্ট ক্রিকেট যদি ওই সিরিজটা দেখে থাকে, তাহলে আমাদের মনে হয় না যে কেউ ভুলতে পারবে। এই জন্য প্রপার ক্রিকেটিং পিচ থাকতে হবে। আপনি কাউকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে আমরা আসুন গর্তে খেলি, বা আপনি কোথাও ভিজিটিং করতে যাবেন নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়ায়, তারা এমন ধরনের স্লিপারি পিচ করলো যে আপনার বল নাকে মুখে লাগতেছে, আপনি বল চোখে দেখতেছেন না। ভারতে, শ্রীলঙ্কাতে আসলেন, বাংলাদেশে আসলেন, এসে দেখলেন যে এমন এমন বল ঘুরন্টি খাচ্ছে, বলের সাথে ব্যাটসম্যানও ঘুরপাক খেয়ে পড়ে যাচ্ছে, তাহলে তো খেলার মানদণ্ডটি নষ্ট হয়ে যাচ্ছে। তা আমার মূল কথা হচ্ছে যে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে টেস্ট ক্রিকেটের কোনো বিকল্প নাই। এখন টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে প্রপার ক্রিকেটিং পিচ থাকতে হবে। রিসেন্ট টাইমস পাকিস্তানে যেটা হলো, পাকিস্তানে ইংল্যান্ড আসলো, কি হলো, প্রথম টেস্টে ফ্ল্যাট ব্যাটিং উইকেট, পাকিস্তান হেরে গেল। পাকিস্তান কি করলো, তাদের স্ট্রং সাইড দেখলো যে স্পিন, তারা কি করলো, স্পিনিং উইকেট বানালো এবং পরপর 2টা ম্যাচ জিতে নিল। সেই একই পদ্ধতি ভারত অবলম্বন করতে চেয়েছিল, কিন্তু তাদের যে স্পিনার কোয়ালিটিস, তাদের সাথে ভারতের যে মানে স্পিন যে তারা খেলতে পারে না, বিষয়টা হচ্ছে যে তারা তো আসলে খেলেই না। আর স্পিন যখন তারা খেলে, তারা রেড বলে খেলে না, হোয়াইট বলে খেলে, তখন পিচগুলো থাকে খুবই ব্যাটিং সহায়ক। এই কারণে রান স্কোর করা খুব ইজি হয়ে যায়। তো এখন যেহেতু রেড বলে এবং রেড সয়েলে খেলা হচ্ছে, বল টার্ন করতেছে, বল টার্ন করলেই কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ফেসে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। এখন দেখা যাক বিসিসিআই কোন ধরনের সিদ্ধান্ত নেয় এবং কোন ধরনের পরিবর্তন দলের মাঝখানে নিয়ে আসে। অবশ্যই পরিবর্তন আসবে। যেখানে বিরাট কোহলি রান নেই, যেখানে রোহিত শর্মা রান নেই, এমন একটা লজ্জাজনক হার যা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, কিছু তো পরিবর্তন আসবে। হয়তোবা অস্ট্রেলিয়া সিরিজের পরে একটা ইংল্যান্ড সিরিজ আছে, এই 2টা সিরিজ দেখার পরে কিছু ম্যাসিভ পরিবর্তন আসতে যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটে। আজকে বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।